নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং সর্বপ্রথমে আপনাদের ইংরেজি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা সবাই যাতে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, তার জন্যেই দেখতে পাচ্ছেন এই শিল্পাঞ্চলের সেই স্বনামধন্য ডাক্তারবাবুর কাছে আজকে ছুটে আসা। এখন শীতকাল এবং বিভিন্ন মানুষের দেখা যাচ্ছে কানে ব্যথা, গলায় ব্যথা, কি কারণে ব্যথা হচ্ছে এবং কি করলে সেই ব্যথা থেকে বাঁচা যায়, সেই জন্য চলে এসেছি এই শিল্পাঞ্চলের স্বনামধন্য ডাক্তার ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন ডক্টর অনির্বাণ ঘোষের কাছে। ডাক্তারবাবু, প্রথমে আপনাকে ইংরেজি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি গৌতমের সাথে এই চ্যানেলে। আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি যে সময় দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও শুভ নববর্ষের নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আপনার মাধ্যমে সমস্ত শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই এই ইংরেজি নববর্ষের আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রথমেই আসবো শীতকাল এবং বেশিরভাগ দেখা যাচ্ছে গলায় ব্যথা, কানে ব্যথা হচ্ছে। এগুলো কি এই ঠান্ডা লেগে যাওয়ার কারণে, না কি কারণে, যেটা একটুখানি আমাদের ডিটেইল। এখন শিল্পাঞ্চলের এখন যে হঠাৎ করে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করেছে এবং তার সাথে পলিউশন, দূষণ, এই দুটো মিলে এখন সবার মধ্যে বিভিন্ন রকম নাক কান গলার রোগের প্রাদুর্ভাব এবং যাদের রোগ ছিল সেই রোগগুলো বেড়ে যাওয়া ইত্যাদি আমরা লক্ষ্য করছি। প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের ক্ষেত্রে কানে ব্যথা এবং গলা ব্যথা, এবং বড়দের ক্ষেত্রে গলা ব্যথা এবং কাশি, যেটা কিছুতেই সারছে না। আমরা সন্দেহ করছি যে এইটা বিশেষ করে বড়দের যে কাশি যেটা হচ্ছে, সেটা এবছরের একটা কোনো কোভিড বা করোনা ভাইরাসেরই কোনো একটা মিউটেন্ট ভ্যারিয়েন্টের জন্য হচ্ছে। না হলে এইরকমভাবে এক এক দিনে 30 জন 40 জন একই ধরনের কাশি নিয়ে, যে কাশিটা কিছুতেই কমছে না, সেটা নিয়ে আসে না। আমরা আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এগুলোর থেকে প্রতিকারের উপায় কি, প্রিকশনস কীভাবে নেব, যেহেতু ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, প্রাথমিক অবস্থায় সবাইকে বলবো সোয়েটার, মাফলার, টুপি ইত্যাদি পরে থাকুন। পায়ে মোজা এবং চটি ঘরের ভেতরেও পরে থাকুন। গরম জল করে চান করুন এবং চান করার সময় বা আগে পরে একটু গরম জলে গার্গেল করে নিন। বিশেষ করে বাইরের খাবার, প্যাকেটজাত খাবার যতটা অ্যাভয়েড করা যায় এই সময় ততটাই ভালো। আর যদি আপনারা শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায়, তো আপনারা দেখেইছেন দুর্গাপুর ইত্যাদি দূষণের মাত্রা অত্যন্ত বেড়ে যাচ্ছে, সেখানে একটু মাস্ক ব্যবহার করুন, তাহলেই ভালো থাকবেন। আপনার কাছে তো প্রচুর বিভিন্ন জায়গা থেকে পেশেন্টরা আসছে, কি ধরনের সমস্যা একটুখানি আপনি যদি আমাদের জানান, বেশি সমস্যা দেখতে পাচ্ছেন? এই শিল্পাঞ্চলে এখন কানের সমস্যা খুব বেড়ে গেছে। কানের সমস্যা বলতে কান ব্যথা, শোনা যাচ্ছে না, শ্রবণ শক্তিটা, হ্যাঁ, কানে শুনতে পাচ্ছে না, কান দিয়ে পুঁজ আসছে, কানে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং এটা কিন্তু একদম বাচ্চাদের থেকেই শুরু হচ্ছে। কি কারণে হচ্ছে? একটা তো হচ্ছে পুকুরে চান করা, হঠাৎ করে ঠান্ডা বেড়ে যাওয়ার জন্য কানে ইনফেকশন হওয়া, এইগুলো। এবং আমরা দেখেছি কানের পর্দা ফুটো হয়ে যাচ্ছে, ফুটো হয়ে গেলে কিন্তু বাচ্চারা এবং বড়রা শুনতে পায় না। আমরা তো কানের পর্দার জন্য শুনতে পাই, পর্দা ভাইব্রেট করে, সেই জন্য আমাদের কানে আওয়াজ যায়, তো তাতে ফুটো হয়ে যাচ্ছে বলে শুনতে পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কানে অপারেশন করে নতুন পর্দা ইত্যাদি লাগিয়ে দিলে আবার তার শোনাটাকে ফিরিয়ে আনা যায়। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে যখন কম শুনতে পাচ্ছে, অবশ্য করেই আমরা এখন বলি 60 বছর বয়সের পরে অবশ্য করেই কানে শোনার পরীক্ষা করে দেখা উচিত যে কতটা শুনতে পাচ্ছে। কারণ তার উপরে নির্ভর করে হয়তো কানে শোনার মেশিন দিতে হয়, বা অনেক ক্ষেত্রে অপারেশনের মাধ্যমেও সারিয়ে ফেলা যায়। এই ব্যাপারটা ঠিক আমার জানা নেই, কিন্তু কৌতূহল রয়েছে। সেটা হচ্ছে জন্ম নেওয়ার পর অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদের দেখা গেল সে শুনতে পাচ্ছে না। এই ব্যাপারটা কেন হয়, কি কারণে হয়, যদি একটু বলেন। কানে বিশেষ করে জন্মগতভাবে না শোনার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে বেশিরভাগ কারণ হচ্ছে জিনগত সমস্যা, যেগুলোকে জেনেটিক সমস্যা বলে।
এর মানে কিন্তু এই নয় যে বাবা মা বা কেউ তার বাড়িতে কালা হতেই হবে, তা কিন্তু নয়। এমনিও হয় যে বাবা মা সবাই শুনতে পায়, কিন্তু যে জন্ম নিল সে শুনতে পাচ্ছে না। একদম, এটাকে বলে মিউটেশন। মিউটেশনের ফলে অন্য জিন আসে, সেই জিনের জন্য সে কানে শুনতে পায় না। আর একটা সব খুব ইম্পর্টেন্ট হচ্ছে, বাচ্চা যখন মায়ের পেটে আছে প্রথম 3 মাস বা প্রথম 6 মাস, এই সময় যদি মায়ের কোনো ভাইরাল রোগ হয়, সেই সময় কিন্তু ভাইরাল মানে যেমন আপনারা খুব জানেন মামস, মিজলস, রুবেলা, এই সকল রোগ যদি হয় তখন কিন্তু বাচ্চার শ্রবণ শক্তিতে এফেক্ট খুব বেশি হয়। এবং আমরা এখন কিন্তু বিশেষ করে বাচ্চা যারা ছোট বাচ্চা হচ্ছে তাদের বাবা মাদের শিখিয়ে দিই যে কখন কি শুনতে পাবে, কোন বয়সে কোনটা স্বাভাবিক। সেই জন্য তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যদি শুনতে না পায় তখন তারা আমাদের কাছে আসে। এবং আমাদের হসপিটালে, হোপ নার্সিং হোমে, আমরা রুটিনলি যত বাচ্চা হয় তাদের এখন অটো অ্যাকস্টিক এমিশন বলে একটা পরীক্ষা করা হয়। এই পরীক্ষা বাচ্চা জন্মানোর সাথে সাথে 1-2 দিনের মধ্যেও আমরা করা হয়। এই পরীক্ষা, এটাতে বোঝা যায় বাচ্চাটা পরবর্তীকালে শুনতে পাবে কি পাবে না। এবং যদি কখনো দেখা যায় যে এই পরীক্ষাটার বাচ্চাটা পাস করছে না, তখন আমরা তার 3 মাস বয়সে বেরা, ব্রেন স্টেম ইভক রেসপন্স অডিওমেট্রি বলে একটা পরীক্ষা করি। এটাতে আমরা শিওরলি বলতে পারি এই বাচ্চা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। এবং যত কম বয়সে এটাকে পিক আপ করা যায় তত ভালো বাচ্চার পক্ষে। 2 বছরের মধ্যে আমরা সাধারণত যদি এই বাচ্চাদের ধরে ফেলতে পারি, তাদের আমরা অপারেশন করে ককলিয়ার ইমপ্লান্ট বলে অপারেশন হয়, যেই অপারেশনের মাধ্যমে মুখ ও বধির বাচ্চাদের কানের ভেতরে এক ধরনের মেশিন করে ঢুকিয়ে দেওয়া হয়, যেটা তার ককলিয়ার ভেতর দিয়ে যায়। এই বাচ্চারা পরবর্তীকালে নর্মাল মানুষের মতন শোনে এবং একই স্কুলে পড়বে, একই রকম তাদের বিকাশ হবে। তো এইটা হচ্ছে এখন সব থেকে মডার্ন থেরাপি মুক ও বধির বাচ্চাদের। আমাদের হসপিটালে সেটাও শুরু হয়ে গেছে এখন। তাহলে একটা আশার আলো মানে রয়েছে যে যদি কোনোদিন কেউ জন্ম নেওয়ার পর কানে শুনতে পাওয়া কিংবা বলতে পারে না, তারা কিন্তু ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণরূপে। এবং সেটা যত কম বয়সে ধরা যাবে তত বাচ্চা এবং তার পরিবারের পক্ষে সেটা মঙ্গল। এবং সেই সকল বাচ্চা, যেমন আমার ছেলের সাথে একটি বাচ্চা পড়তো যাকে আমরা 3 বছর বয়সে ইমপ্লান্ট করা হয়েছিল, সে এখন একই স্কুলে একই ক্লাসে পড়ে। কিন্তু কি খরচা সাপেক্ষ হতে পারে এগুলোতে? এটা আপনি খুব সুন্দর জিজ্ঞেস করলেন, কারণ ককলিয়ার ইমপ্লান্ট খুব কস্টলি অপারেশন। যেখানে যে ইমপ্লান্টটা বসানো হয় তার কমপক্ষে মূল্য হচ্ছে 5.5 লাখ টাকার কাছাকাছি, এবং বসাতে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি লাগে। আপনি শুনে খুশি হবেন, সেন্ট্রাল গভর্নমেন্টের ADIP বলে একটা স্কিম আছে, সেই স্কিমের মাধ্যমে 5 বছরের নিচের বাচ্চাদের এই অপারেশন ফ্রিতে করা হয়। এবং আমাদের এখন অনেক জায়গাতেই ভারতবর্ষে, সেটা কোন কোন জায়গায় করা হয়? আমাদের পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে SSKM হসপিটাল আছে, আরজি কর মেডিকেল কলেজ আছে, কলকাতায় আরও 2-1টা মেডিকেল কলেজ আছে। আমাদের হসপিটালে এখনো অবধি এই স্কিম আসেনি, কিন্তু আমরা যারা পয়সা দিয়ে অপারেশন করছে তাদের এটা করা যায়। কেন এটা আমি আপনার মাধ্যমে সমস্ত শিল্পাঞ্চলের লোককে জানাচ্ছি, তার কারণ হচ্ছে এইটাই হচ্ছে ভবিষ্যৎ, এটাই হচ্ছে মুখ ও বাচ্চার চিকিৎসার ভবিষ্যৎ। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি বাচ্চা মুক ও বধির হিসেবে জন্মেছে, বাবা মা সেই হিয়ারিং এইড দিচ্ছে, তাতে কাজ হচ্ছে না, তাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। এইটা একটা সময় অবধি ছিল, এখন কিন্তু অনেক ইমপ্রুভ করে গেছে, দুনিয়া অনেক বদলে গেছে, অনেক এগিয়ে গেছে। এবং অনেক জায়গাতেই ফ্রিতে করা হচ্ছে, বা আমাদের এখানেও অনেক NGOs আছে যারা কিন্তু এরকম বাচ্চাদেরকে সাহায্য করছে এই জিনিসগুলো কিনে দিতে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করছি। শেষ প্রশ্ন, বেশিরভাগ এখন রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জিভে ঘা, এবং সেটা ক্রমশ ক্যান্সারের দিকে এগোচ্ছে। এইটা হঠাৎ করে কেন এত বেড়ে গেল এবং কি কারণে হচ্ছে, এবং এর কি করে এর থেকে বাঁচা যায়? খুব সুন্দর, কেন কি আমাদের রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুরে মুখের ক্যান্সার ভীষণ কমন। মানে আমাদের একটা রিসেন্ট স্টাডি হয়েছিল, তাতে দেখা যাচ্ছে ENT ডাক্তারের কাছে যদি 100টা পেশেন্ট আসছে,
তার মধ্যে প্রায় 12 থেকে 14 জন কিছু না কিছু ক্যান্সার নিয়েই আসছে, এবং তার মধ্যে মুখের ক্যান্সার যেটা আপনি বললেন খুব কমন। এর মূল কারণ আমাদের এখানে গুটখা, সিগারেট, পান, বিড়ি, তামাক জাতীয় জিনিস বেশি খাওয়া, এবং তার মধ্যে অনেকগুলো জায়গায়, যেমন আপনার জিভ আছে, ঠোঁট আছে, দাঁত আছে, এই মাংসপিণ্ড যেটাকে বাক্কাল মিউকোজা বলে, এরকম 6-8টা জায়গায় ক্যান্সার খুব কমন হচ্ছে। তার মধ্যে জিভের ক্যান্সার সব থেকে কমন, সব থেকে বেশি হয়। এবং এই ক্ষেত্রে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক, এটা গুটখা বা তামাক জাতীয় জিনিস খাওয়ার জন্য বেশি হয়, আর 2, এটা দাঁত ধারালো হয়ে যাওয়ার জন্য বেশি হয়। আমাদের যে দাঁত, সেটা যখন ধারালো হয়ে যায়, ওটা জিভের পাশে ঘর্ষণ খেতে খেতে একটা জায়গাতে ঘায়ের সৃষ্টি করে, সেই ঘা থেকেই পরবর্তীকালে সেটা ক্যান্সারে ট্রান্সফর্ম করে। ক্যান্সার রোখার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সেটাকে ডিটেক্ট করা, এবং যেহেতু মুখের ক্যান্সারের সব থেকে সহজ উপায় হচ্ছে এটা দেখা যায়, পেশেন্ট আয়নাতে হাঁ করলেই দেখতে পারবে। আমরা ওই জন্যে, আপনি এখন জানেন হয়তো যে আমাদের দেশে মহিলাদের সব থেকে বেশি স্তন ক্যান্সার হয়, তাই জন্য ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, নিজেই নিজের স্তন পরীক্ষা করা যেমন আমরা সবাইকে শেখাতে শুরু করেছি, আমরা এখানে সমস্ত পেশেন্টদেরকে ওরাল সেলফ এক্সামিনেশন, নিজের মুখ নিজে দেখুন, এইটা আমরা শুরু করেছি। এবং আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে স্কুল কলেজের ছাত্রদের মধ্যে এই যে লিফলেট, এটা আমরা দিচ্ছি। তাতে 8টা উপায়, মুখের ভেতরে নিজের মুখটাকে নিজে দেখা আয়নায়, এবং কি দেখলে সেটা ক্যান্সার হলেও হতে পারে। মানে কি, দুটো জিনিস আছে, একটা হচ্ছে না ভয় পাওয়া, আর একটা হচ্ছে সত্যি কোনটা হতে পারে, সেই জিনিসটা দেখলে যেন আমাদের কাছে আসে, সেইটা আমরা শুরু করেছি। এবং এতে কিন্তু আমরা খুব সাড়া পাচ্ছি। এবং আমরা আগে যেটা সাধারণত স্টেজ 4, স্টেজ 5 ক্যান্সারগুলো আগে পেতাম, এখন কিন্তু আমরা স্টেজ 1, স্টেজ 2 ক্যান্সারও এখানে পাচ্ছি। মানে সময় পাওয়া যাচ্ছে। এবং এগুলো আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে স্টেজ 1, স্টেজ 2 ক্যান্সার এমন একটা রোগ যেটা সহজে সারানো সম্ভব, যেইটা থেকে, যেমন একটা পেটে অ্যাপেন্ডিক্স হলে তাকে অপারেশন করে লোকটাকে অ্যাপেন্ডিক্স থেকে মুক্ত করা যায়, প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে তাকে অপারেশন করে রেডিয়েশন ইত্যাদি দিয়ে তাকে কিন্তু রোগ থেকে মুক্ত করা যায়। আমাদের সব মানুষের মধ্যেই ক্যান্সার শব্দটা শুনলেই একটা ভীতির সঞ্চার হয়। সেই ভীতিটা কাটানোর একমাত্র উপায় হচ্ছে আমাদের সচেতনতা বৃদ্ধি করা, স্কুল কলেজের ছাত্রদের বোঝানো যে তামাক গুটখা থেকে, এই সব হ্যাবিট থেকে যতটা সম্ভব দূরে থাকা, এবং এই যেটা বললাম যে ওরাল এক্সামিনেশন, নিজে নিজে দেখা, আমি আপনাকে দেব কিভাবে দেখতে হয় সেগুলো আমরা বলবো। আপনি যদি আপনার মাধ্যমে সবাইকে এগুলো একটু প্রচার করেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আপনার কথা থেকে যেটা বোঝা গেল যে বেশিরভাগ ক্ষেত্রে তামাক জাতীয় দ্রব্য সেবন করলে ক্যান্সার হয়, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা বললেন ধারালো দাঁত যদি হয়ে যায় সেক্ষেত্রে ঘষা লেগে ক্যান্সার হয়, সেটা কি করে মানুষ আস্তে আস্তে বুঝবে? এবং এইটা কি থেকে ক্যান্সার হচ্ছে এটা বোঝার প্রথম উপায় হচ্ছে কোনো ইএনটি ডাক্তারকে দেখানো। সে দেখলে বুঝতে পারবে যে সেই দাঁতটায় কিছু গন্ডগোল আছে কিনা। আমাদের যেমন ধরুন অনেকেই আসে জিভে ঘা নিয়ে এসছে, আপনি যান দাঁতটা ঠিক করে আনুন, তো ভাবছে আমার দাঁতের কি আছে, আমার তো দাঁতের কোনো সমস্যা নেই, কিন্তু দাঁত হচ্ছে এই ক্ষেত্রে ওই রোগের কারণ। জিভে ঘা মানে কি ক্যান্সার? না, একদমই না। জিভের ঘা 3 রকমের হয়। একটাকে বলা হয় বেনাইন লিশন, যেখান থেকে ক্যান্সার হয় না, যেমন মুখের ভেতরে আপনারা অনেক সময় লাল সাদা দাগ ইত্যাদি দেখেন, সেগুলো হচ্ছে বেনাইন, সেগুলো কিছু নয়। আর একটাকে বলা হয় পোটেনশিয়ালি প্রিম্যালিগনেন্ট কন্ডিশন, যেমন লিউকোপ্লাকিয়া, এরিথ্রোপ্লাকিয়া। অনেকে দেখবেন গুটখা খায়, তারা মুখটা খুলতে পারে না ভালো করে, মুখটা ছোট হয়ে যাচ্ছে, এটাকে বলে ওরাল সাবমিউকোজাল ফাইব্রোসিস। এইগুলো হচ্ছে থেকে ক্যান্সার হয়। তাই জন্য আমরা যদি ওই ব্যক্তিদেরকে প্রথম থেকে সচেতন করতে পারি, তাদের তামাক গুটখা এগুলো সরিয়ে দিতে পারি, ধারালো দাঁত থাকলে সেটা ঠিক করে দিতে পারি, তাদের ক্যান্সারের ট্রান্সফরমেশনটাকে আটকে দেওয়া যাবে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2025 সাল যাতে সবার খুব ভালো কাটুক। এবং ডাক্তারবাবু, একটা কথা বোঝা গেল যে ক্যান্সার মানেই কিন্তু ভয়ের নয়। রীতিমতো স্টেজ 1 স্টেজ 2 হলেও তারপর ঠিকমতো ডাক্তারবাবুর কাছে এলে সেই পেশেন্ট কিন্তু বাঁচার চান্স অনেকটাই বেশি। অবশ্যই 2025 সবার ভালো কাটুক। আর এই কথা বলে আমি আজকে আমাদের এই প্রতিবেদন শেষ করব যে ক্যান্সার মানেই কিন্তু একটা জীবনের শেষ নয়। ক্যান্সার যেমন আছে, তাকে যদি প্রাথমিক অবস্থায় সঠিকভাবে আমরা আইডেন্টিফাই করে চিকিৎসা করতে পারি, সম্পূর্ণ ক্যান্সার থেকে মুক্ত হতে পারে মানুষ। আজকের বিজ্ঞান অন্তত তাই বলছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই যে ভিডিও বার্তা সবার কাছে পৌঁছে দিন, তাহলে সবার কাছে মেসেজ পৌঁছাবে। ধন্যবাদ। এইভাবে ভালোবাসা রাখুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।